সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। আমাদের মতো আরো অনেক দর্শনার্থী এখানে আসছে অনেক দূর থেকে, সবাই ভোগান্তিতে পড়তেছে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা এত দূর থেকে আসছি, আইসাও এটা বন্ধ। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। শ্বশুরবাড়ি ফেরার পথে পাবনায় সড়কে প্রাণ গেল মা মেয়ের। সমুদ্র দর্শনে গিয়ে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় রাজশাহীর বাড়িতে মাতম। শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজ খবর নিতাম এটাই। দেশ জুড়ে কাটেনি ঈদের আমেজ, লম্বা ছুটি থাকায় পর্যটন কেন্দ্রগুলোতে এখনো মানুষের ঢল, উচ্ছ্বসিত সবাই। দেখে এমসলো ভালো লাগছে সবকিছু, মানে পাহাড়ের দৃশ্য দেখে, গাছগাছালি দেখে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি আনন্দ উপভোগ করার জন্য। পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ। ঘটনাস্থলে গিয়ে সেতু উপদেষ্টার কড়া বার্তা। আমাদের যে অন্যখানে যাবো, জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাউডুবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়ে। পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। চামড়ার দাম নিয়ে আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাল্টাপাল্টি বক্তব্য। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টা। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে। এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে। ভোলায় নিষিদ্ধ জালে চিংড়ির রেণু শিকারের মহোৎসব, ধ্বংস হচ্ছে অন্য মাছের পোনাও। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। 10টা মাছ ধরতে গেলে আরো 100 বিভিন্ন ধরনের প্রকারের মাছ আসে, আসার পরে ওই মাছটা দেখা গেছে এই মাছটা বাঁচাতে যে ওই মাছটা কিছু কিছু সময় ওই মাছটা মারা যায়। বড় বড় মানুষরা কিন্তু অভিযান না মানে ইলিশের বাচ্চাগুলো ধ্বংস করে দিছে। আজকে ইলিশ জেলেরা এখন অধপতন, নদীতে কোনো মাছ নাই। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ, তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ। অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। রবীন্দ্র কাছারি বাড়িতে শুনশান নীরবতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মূল ফটক। ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। ফরিদপুর থেকে আসছে, বাইক চালিয়ে আসছে, আসার পর দেখতে পাচ্ছি বন্ধ, শুনলাম নাকি ভাঙচুর হচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা এত দূর থেকে আসছি, আইসাও এটা বন্ধ। অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এই রবীন্দ্র কাছারি বাড়িটা দেখবো, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা, কিন্তু আসার কারণে এখানকার লোকাল যে জনগণ আছে, লোকাল জনগণের তাদের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই জায়গাটা বন্ধ করা হয়েছে। হামলা ভাঙচুরের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জের জেলা প্রশাসন। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন তারা। পরিদর্শন করেছেন ঘটনাস্থল। 5 কার্যদিবসের মধ্যে জমা দেওয়া হবে প্রতিবেদন। আমাদের এখানকার কাছারি বাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তারও ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। এবং সম্প্রতি এখন আমাদের কাস্টোডিয়ান সাহেব উনি মামলা করেছেন, এবং মামলার পরবর্তী ব্যবস্থা আমাদের থানা পুলিশ ওনারা ব্যবস্থা নেবেন। কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে মামলা করেছেন কাস্টোডিয়ান। পাল্টা মামলা করেছেন মারধরের শিকার দাবি করা স্থানীয় যুবক শাহনেওয়াজ। কাস্টোডিয়ান সহ 9 কর্মচারীকে আসামি করেছেন তিনি। আমাদের কাছারি বাড়ির গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে অতর্কিত ভাঙচুর এবং হামলা চালায়।
আপনারা দেখেছেন যে আমাদের অডিটোরিয়ামের অফিস রুম, তারপরে আমাদের আসবাবপত্র, অফিসের ওয়াকি টকি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমাদের কয়েকজন কর্মচারীকে মারাত্মকভাবে মারধর করে জখম করে। না সোরা বাদ দিয়েছে, আমাকে মারে, কি কারণে মারে আমি নিজেও জানি না। আমি খুব মানে ওই দিন আমি খুব হতাশ হয়েছি যে এত মার আমি জীবনে খাইনি, আর আমি কারোর সাথে মারামারি করিনি। কাস্টডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে, পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঈদের পর দিন বাকবিতণ্ডার জেরে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থীকে মারধরের অভিযোগ ওঠে কাছারি বাড়ির কর্মচারীদের বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেন স্থানীয়রা। কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, মারধর করা হয় কর্মচারীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, তদন্ত কমিটি তো কাজ করছে, মামলাও হয়েছে, সবশেষ পরিস্থিতি জানাবেন। দেবাশিস, আসলে ঘটনার প্রায় 27 ঘন্টা পর মূলত এখানে মামলা হয়েছে থানায়, এবং তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে তার একটি দল টিম কিন্তু ইতিমধ্যেই সাদাতপুরে এসেছে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি কাস্টডিয়ান রয়েছে তার সাথে, মোট কতজনের কে নাম উল্লেখ করে মামলা করেছেন, সার্বিক পরিস্থিতি এখন কি? আসলে 10 থেকে 12 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 50-60 জনের অজ্ঞাতনামার কে এজাহারে উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে পরিস্থিতি শান্ত থাকলেও আসলে ভিতরে ভিতরে কিন্তু আতঙ্ক ঠিকই বিরাজ করছে। অর্থাৎ রবীন্দ্রনাথের এই কাছারি বাড়ির মূল যেটি স্মৃতি জাদুঘর সেটি কিন্তু সুরক্ষিত রয়েছে, সেখানে কিন্তু আসলে কোনো ধরনের হামলা হয়নি। হামলা হচ্ছে মূলত পাশেই অডিটোরিয়ামে এবং এখানকার যিনি কাস্টডিয়ানের রুমটি রয়েছে সেখানে। এই হামলার ঘটনার পর কিন্তু এখানকার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যে কমিটি রয়েছে সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই আমাদের আজকে জানানো হয়েছে যে এখানকার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যিনি উপপরিচালক কামাল হোসেন, তাকে প্রধান করে মূলত 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান তিনি কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। 5 কার্যদিবসের মধ্যে মূলত এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেবেন। তবে কিছুক্ষণ আগে আমি এখানকার সাদাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ইতিমধ্যেই যে মামলাটি হয়েছে সেই মামলা পর্যবেক্ষণ করে এবং ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যেই টিম পাঠিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। তবে ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছিল, যে প্রবাসীকে মারধর করা হয়েছিল, সেই প্রবাসীর পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু আসলে প্রশাসন ভেবে দেখবে। সব মিলে আসলে সিরাজগঞ্জ সাদাতপুরের কাছারি বাড়ির যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কিন্তু অনেকটাই আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে কিন্তু কাছারি বাড়িতে দর্শনার্থীদের এখানকার উপস্থিতি এবং সেটা কিন্তু নেই বললে চলে, এবং আসলে এখানকার যারা অনির্দিষ্টকালের জন্য এই কাছারি বাড়ির দর্শনার্থীদের আনাগোনা সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছিল সিরাজগঞ্জের কাছারি বাড়ির সর্বশেষ খবর। দেবাশিস, ধন্যবাদ রুবেল যুক্ত হওয়ার জন্য। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকালে উপজেলার মুন্নার মোড় এলাকায় হয় এই দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ জানায় স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নাটোরের বাড়িতে ফিরছিলেন মফিজুল ইসলাম। পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় পেছন থেকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই সুবর্ণা খাতুন, শিশুকন্যা পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিসুর রহমান নিহত হয়। আহত হন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম। গাড়ি নিয়ে সটকে পড়েন ঘাতক চালক ও হেলপার। 2 সন্তানের স্ত্রীকে নিয়ে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন শাহানুর রহমান, কিন্তু উৎসবের আনন্দ বিষাদ আর হাহাকারে রূপ নেয়। সমুদ্রে ডুবতে যাওয়া পুত্র শিফাতকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় শাহানুরের। অশীতিপর বৃদ্ধ বাবা এখনও জানেন না পুত্র ও নাতি বিয়োগের কথা। রাজশাহীর মহিষবাথান এলাকায় তাদের বাড়ি এখন শোকস্তব্ধ। সবে কলেজের গণ্ডি পেরোনো সিফাত কক্সবাজারের কলাতলি সৈকতে নেমেছিলেন সাগরের জলে ভিজতে। হঠাৎ আসা এক ঢেউয়ে তাল হারিয়ে তলিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন বাবা শাহানুর। কাল বিলম্ব না করে তিনিও ঝাঁপ দেন ছেলেকে বাঁচাতে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারেননি। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শাহানুরদের বাড়ি এখন শোকস্তব্ধ। অশীতিপর বৃদ্ধ বাবাকে এখনো জানানো হয়নি তার ছেলে আর নাতির মৃত্যু সংবাদ। এখন পর্যন্ত আমরা কেউই বলি না, শুধু বলতেছি যে হসপিটালে আছে, 72 ঘন্টার লাইফ সাপোর্টে আছে, জ্ঞান ফিরলে বাকিটা বলা যাবে।
4 জুন রাজশাহী থেকে ঢাকায় ঈদ করতে যান শাহানুর। চাকরির সূত্রে সেখানে তার স্ত্রী বাস করেন। ঢাকা থেকেই 2 সন্তান সহ এই দম্পতি কক্সবাজার যান ছুটি কাটাতে। রাজশাহী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য করে সেদিন রাত্রে যখন উপরে আসি, কাকু আমাকে ডাকে, দিয়ে বলে, বাবা তোর দাদাকে তো আমি কিছু বলে যাচ্ছি না, শুধু বলে যাচ্ছি যে ঢাকা যাচ্ছি, তো দেখে শুনে রাখিস, ভালো থাকিস তোরা। সিফাত সাঁতার জানতেন না। শাহানুর সাঁতার জানলেও বেশ কিছুদিন ধরে ভুগছিলেন হৃদরোগে। আমার ভাইটা খুব অসুস্থ থাকতো, হার্টের সমস্যা ছিল, খোঁজখবর নিতাম এটাই। নিহতই পিতা পুত্রের মরদেহ বুধবার নাগাদ রাজশাহীতে আসবে বলে জানান পরিবারের সদস্যরা। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। দেশজুড়ে এখন ঈদের ছুটির আমেজ। পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল, সাগর থেকে পাহাড়, ঝর্ণা, সবখানি কোলাহল, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত, ঈদের পঞ্চম দিনেও জমজমাট মানুষের ঢল। কলাতলি, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য, উত্তাল সাগরের সাথে মাতামাতি। অনেকে আবার হিমছড়ি, ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন। সমুদ্রে নামার সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাবার সাথে আসছি, তো এখানে প্রায় সময় আসা যায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয়। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু এই যে এনজয়টা তো সব সময় আসবে না। রোদ, বৃষ্টি, মানে সব রকমের ওয়েদার পাইছি আমরা এখানে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই পর্যটকদের ভিড়। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে সবাই। সিলেটের সাদা পাথরেও ঢল নেমেছে মানুষের। স্বচ্ছ জলধারায় মাতামাতি, সাথে নান্দনিক পরিবেশ, উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জাফলং সহ অন্য স্পটগুলোতেও আছে ভিড়। খুবই অসাধারণ, যেটা কল্পনায় ছিল তার থেকে বেশি সুন্দর, খুবই ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলে ছুটছে মানুষ, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, নীলগিরি, দেবতাখুম, সাজেক সহ দর্শনীয় স্পটগুলো। প্রকৃতিতে আসে, এটা তো সব মানুষেরই চাওয়া, সেসব অনেক ভালো লাগছে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। ঈদের ছুটি বলেন, পূজার ছুটি বলেন, উৎসব যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি। ইসলাম ঝর্ণার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রৌচাং রিসোর্ট নামে একটা জায়গা আছে। ঈদের লম্বা ছুটি থাকায় চাঙ্গা ভাব পর্যটন ব্যবসাতেও। রাকিব সরকার, যমুনা নিউজ। সিলেটের সাদা পাথরে আছে সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, সাদা পাথরে বিকেলে পর্যটনের চিত্র জানাবেন। দেবাশিস, এই সময়টাতে অন্যান্য সময় কিন্তু পর্যটকদের সংখ্যা কমে যায়, বিশেষ করে 4টার পর থেকে, কিন্তু আজ সেটার ব্যতিক্রম। 4টার পরে আরও বেশি পর্যটকের ঢল নেমেছে এই সাদা পাথরে। এর কারণ মূলত রোদ কিছুটা কমেছে। যারা আসলে এসেছিলেন এই ভোলাগঞ্জে, তারা আসলে অপেক্ষা করছিলেন রোদ কিছুটা তারা এখানে আসবেন, সে কারণেই কিন্তু পর্যটকরা এখানে ভিড় জমিয়েছেন। 4টার পর থেকে ভিড় জমিয়েছেন, এবং যদিও এটি সীমান্ত এলাকা, 6টার পর পর্যন্ত থাকতে দেবে না, 6টা পর্যন্তই পর্যটকরা এখানে থাকবেন। এখানে যারা আসছেন তারা কিন্তু আনন্দ করছেন, এই যে ছুটির আনন্দ সেটা উপভোগ করছেন এই প্রকৃতির সাথে। বিশেষ করে মেঘালয় পাহাড়ের কুল বেয়ে যে ধলাই নদী আছে, ধলাই নদীর পানিতে পাথরে গা এলিয়ে দিয়ে পানিতে ভিজছেন, দীর্ঘক্ষণ ধরেই ভিজছেন। কারণ আমরা দেখছিলাম যে কিছু কিছু পরিবার, আমরা যতক্ষণ ধরেই দেখছিলাম তারা কিন্তু এই পানিতেই উঠছিলেন। তাদের সাথে কথা বলে জেনেছিলাম যে তারা কেন উঠছেন না। তারা বলছেন যে প্রচণ্ড রোদে আসলে তারা এই পানির থেকে আর উঠতে চাচ্ছেন না। তাদের যে পরিকল্পনা অন্য জায়গায় যাওয়ার জন্য ছিল সেটাও তারা বাতিল করেছেন। তারা মূলত এখানেই থাকতে চান, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই তারা উপভোগ করতে চান, এবং এটা স্বাভাবিক। কারণ এখানকার বর্তমান যে চিত্র আমরা দেখছি সেটা কিন্তু প্রতি বছরই পর্যটকরা এই স্থানটিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং তারা কিন্তু এখানেই দীর্ঘক্ষণ সময় ব্যয় করেন। এছাড়া জাফলং সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও আজ পর্যটকদের সংখ্যা বেড়েছে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য।
কোরবানি ঈদের দিন প্রবল স্রোতের কারণে আবারও নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 200 মিটার এলাকা। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন পাড়ের মানুষজন। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানির স্রোতে ভেঙে তলিয়ে গেছে বাঁধের কিছু অংশ। ভাঙন অব্যাহত থাকলে দ্রুতই নদীগর্ভে যেতে পারে মানুষের বসতবাড়ি ও দোকানপাট সহ নানা স্থাপনা। ঈদের দিন থেকেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদে দেখা দেয় ভাঙনের হুমকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পালারচর সড়ক ও মোহরালী মাতবরকান্দি আলমখার কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গলমাঝির ঘাট বাজারের 2 শতাধিক দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদ যে কি এভাবে কিভাবে গেছে ঈদটা আমাদের আমরা বলতেই পারি না। আমরা শুধু নদীর পাশে এসে বসে থাকি। আর আমাদের যে অন্যখানে যাবো জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই। এটাই ছিল বাপ মার অবলম্বন। বর্ষার মৌসুমে পানি স্বাভাবিক পানি আসার কারণে এই বেড়িবাঁধ ধসে পড়ে গেছে। আগামী এদিন কয়েকদিন পরে যে বর্ষার মৌসুম স্রোত যে বেড়ে যাবে তখন এই জায়গা আর টিকিয়ে রাখা কোনো মতেই সম্ভব না। গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে যায়, যার সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,87,00,000 টাকা। সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ 2টি স্থানে প্রায় 200 মিটার পদ্মা নদীতে ধসে পড়েছে। এসব এলাকার আশপাশেও দেখা দিয়েছে ফাটল। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের। আর এই বেড়িবাঁধ দেওয়া ছিল বিদায় এটার ভরসা আমরা কেউ 3তলা বিল্ডিং 2তলা বিল্ডিং কেউ 1তলা বিল্ডিং করছে। এদের আগে ভাঙছে একবার আবার আইন হেন রাখছে। এখন যদি নেওয়া জায়গা ঘর বাড়ি তো আমরা সর্বহারা। এই গণবসতি ভাঙা ধরে সরে হারতে পারবো না। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ না দিলে চলতি বছর পূর্ব নাওডোবা ইউনিয়নের 70 ভাগ নদীতে ধসে যেতে পারে বলছেন ইউপি চেয়ারম্যান। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডোবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। চেষ্টা করব যে জিও ব্যাগগুলো ফেলানোর পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। এখন যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে লেবার পাওয়াটা একটা সংকট। আমাদের মাঠ পর্যায় থেকে এবং উপরে আমাদের নির্দেশনা রয়েছে অতি দ্রুত এখানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য। 2010-11 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। অবৈধ ড্রেজার জব্দের পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজাল কবির খান। দুপুরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন নদীর গতিপথ পরিবর্তনের ফলে ভাঙন দেখা দেয়। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানানো হয়। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। বাঁধ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, প্রায় একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে এবং আমরা বলেছি এটা যদি পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। নাটোরে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের সময় 40টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। দুপুরে সদর উপজেলার বাক্সর এলাকায় প্রায় 40 বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছিল। সেই মাটি ট্রাক্টর যোগে মহাসড়ক ব্যবহার করে ইট ভাটায় নেওয়া হচ্ছিল। কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে অভিযান চালানো হয়। ট্রাক্টরগুলো জব্দের পর রাখা হয় জেলা পুলিশ লাইন্সে। পরে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফসলি জমিতে পুকুর খননের অনুমতি কাউকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজার দরের বিস্তর ফারাক, এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। টালমাটাল অবস্থার জন্য সরকারি সিদ্ধান্ত এবং ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, গত 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়া আর মৌসুমি ব্যবসায়ীদের হাত ঘুরে বিপুল সংখ্যক চামড়া জড়ো হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র যশোরের রাজারহাটে।
তবে মৌসুমী ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেটের কবলে রাজারহাটের চামড়া ব্যবসা। দাম বৃদ্ধি করে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণার ফাঁদে পড়ে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন সরকারের মূল্য নির্ধারণে মাঠ পর্যায়ে তারা বাড়তি দামে চামড়া কিনেছেন, কিন্তু তা মানছেন না পাইকাররা। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে, আর বড় চামড়া সর্বোচ্চ 800 থেকে 1000 টাকায়। সরকার যে ঘোষণা দিছিল সেই ঘোষণায় দেওয়া 1100 সাড়ে 1100 টাকা পর্যন্ত আমাদের কিনা পড়েছে। এখন লবণ খরচ দিয়ে আমরা যে দরে বিক্রি করতেছি 800 সাড়ে 800 টাকা এরকম বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের অনেক লস। লবণ লাগানো হয়েছে, লেবার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সার্বিকভাবে মিলে সব কিছু মিলে কস্টিং বেড়ে গেছে। আমাদের চামড়া প্রতিটি চামড়ার দাম 1500 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা কিনা আছে। এই চামড়াটার দাম আমরা পাচ্ছি সর্বোচ্চ দাম পাচ্ছি 900 টাকা, 400 টাকা, 300 টাকা দাম পাচ্ছি। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। মিথ্যে কথা বলছে, তারা ঘুরে ঘুরে কখনো সরকারি রেটে চামড়া কিনেনি। সরকার যেটা রেট দিয়েছে লবণযুক্ত চামড়া তারা এই দামে কিনবে, কিন্তু মূলত চামড়াটা কিনে ট্যানারি মালিকরা। আগামী শনিবার যেহেতু ব্যাপক আকারে মাল উঠবে, ঈদের মাল, হয়তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন বিভিন্ন ট্যানারি মালিকরা আসবে এবং হয়তো দাম বেশি হতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। সরকার নির্ধারিত দামের সাথে বাজারের সামঞ্জস্যতা নেই বলেই এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ চামড়া ব্যবসায়ীদের। পুরো চামড়াটা ধস পড়ে গেছে। ধসের কারণে যে দাম মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার তরফ থেকে, এই জন্যই সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তি অবস্থার মধ্যে রয়েছে। এদিকে দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা। জানান 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি এই মূল্য না মানলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে। দেশের অন্তত 30 থেকে 35 জেলার লবণযুক্ত চামড়া জড়ো হয় এই চক বৈদ্যনাথ বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে মামলা হয়নি এখনো। গতকাল মাদারীপুরের রাজৈরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ করেন তারা। ফেরার পথে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় যাত্রা বিরতি দেন ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে একটি পরিবহন কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে ছাত্রদের উপর হামলা চালায় শ্রমিকরা। আহত হয় অন্তত 5 জন। প্রশাসনের আশ্বাসে রাজশাহীর 4 ঘাটে 2.5 ঘন্টা পর থেকে রেল স্টেশন থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সংস্কারের দাবিতে সকাল থেকে উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে বিক্ষোভ করে স্থানীয়রা। স্টেশনের 2 পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি সহ বিভিন্ন দাবি তোলা হয়। এতে সারা দেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুপাশে আটকা পড়ে সাগরদাড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়েন ঈদের ছুটি শেষে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। আশেপাশের দেশের তুলনায় দেশের নতুন ভ্যারিয়েন্টের কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণে কিট ও সরঞ্জাম সংগ্রহে রয়েছে। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেছে, আর জুন মাসে পাওয়া গেছে 54 জন রোগী। এদিকে নতুন করে করোনার টিকা আমদানি করতে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপ প্রবাহে বিপাকে পড়েছেন অনেকে। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঈদের পর থেকে তীব্র গরমে নাভিশ্বাস অনেকের। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে গ্রামে গিয়েও বিপাকে পড়েছেন তারা। তীব্র গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। আবহাওয়া অফিস জানায় আগামী শনিবার পর্যন্ত মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল অঞ্চলে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। আপাতত কিছু এলাকার বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম। আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা কম হলেও গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানায় রোববার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা ধীরে ধীরে সহনীয় পর্যায়ে চলে আসবে।
আগামীকাল পরশু তাপমাত্রা ওই আর বাড়বে না, ওই 35-36 থাকবে। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে মানে গরম কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আগামী মেন বৃষ্টি আসবে শনিবারে পড়ে যায়, অর্থাৎ রবিবার সোমবার থেকেই মোটামুটি ভালো বৃষ্টি হবে, সেই সময় তাপমাত্রা কমে আসবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের 2 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। বিকেলে সিঙ্গা গ্রামে ওহিদুল ইসলাম ও মামুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির 2374টি সিম কার্ড, ল্যাপটপ, সিসি ক্যামেরা ও নগদ 6.5 লাখ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গোবিন্দগঞ্জ থানায় মামলার পর আটককৃতদের 50,000 টাকা জরিমানা সহ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মোবাইল সিম কার্ড হ্যাক করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি ভাতা হাতিয়ে নিয়ে আসছিলেন তারা। মহলার বিভিন্ন নদ নদীতে চিংড়ি রেণু শিকারের হিড়িক, নিষিদ্ধ জাল ব্যবহার হচ্ছে প্রকাশ্যে, ধ্বংস হচ্ছে অন্যান্য মাছের পোনা। তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই কারো। প্রশাসন ও মৎস্য বিভাগ নীরব ভূমিকায়, যদিও রেণু পোনা শিকার সারা বছরই নিষিদ্ধ। নিষিদ্ধ জালে চলছে চিংড়ি রেণু শিকার। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রকাশ্যে মশারি আর নেট বিহুন্দি টানছে জেলেরা। বাধা দেওয়ারও কেউ নেই। ভোলার 7 উপজেলার নদ নদীতে মাছের ভবিষ্যৎ হুমকির মুখে। এপ্রিল থেকে জুন 3 মাস চিংড়ি রেণুর ভরা মৌসুম, অথচ দেদারসে শিকার করা হচ্ছে। জেলেদের কাছ থেকে কোটি কোটি রেণু রাতের আধারে চলে যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। পাইকারি আড়তে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। নদীতে মাছ কম, বা আমরা বাগদা ধরে কত 2500-1200 টাকা আমরা কামাই করি, ইনকাম করি। যদি আমরা নদীতে যাই, পড়াশোনাই করি, এই নদীতে নাইমা সিজন এলে বাগদাই ধরি, আর কিছু করি না। বাগদা ধরে পরে আমরা 1000 বেশি 1000 টাকা, এরা ধরেন 1700-1800 টাকা বেশি। চিংড়ি মাছ ওঠে, বাইলা মাছ ওঠে, এই মাঝে মাঝে পোয়া মাছের ছাউটা ওঠে, এই আর কি। বাচ্চা রেণুটা রাইকা আড্ডা গাঙ্গে ফালিয়ে দিই। আর কিছু কিছু মানুষ আছে ওই তারা তরে নিয়ে মাছটা বাঁচে, বাঁচলে কিছুটা মাছ মারা যায়। তবে চিংড়ি রেণুর সাথে উঠে আসা অন্যান্য মাছের পোনা তীরেই ফেলে দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে নদীতে মাছের সংকট হওয়ার আশঙ্কা রয়েছে, বিলুপ্ত হতে পারে কিছু প্রজাতি। 10টা মাছ ধরতে গেলে আরো 100 বিভিন্ন ধরনের প্রকারের মাছ আসে। আসার পরে ওই মাছটা দেখা গেছে এই মাছটা বাঁচাতে যে ওই মাছটা কিছু কিছু সময় ওই মাছটা মারা যায়। আমরা ধরি, আমরাই অপচার করি। আমরা কিছু কিছু সময় দেখা গেছে মাছের এমন সংকট হয়, খাওয়ার মাছটা আমরা কোনো জায়গাতে সংগ্রহ করবো এরকম কোনো লাইন আমাদের হয় না। বড় বড় মানুষরা কিন্তু অভিযান নাম হয় না, ইলিশের বাচ্চাগুলো ধ্বংস করে দিচ্ছে। আজকে ইলিশ জেলেরা এখন অধপতন, নদীতে কোনো মাছ নাই। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন নানা সংকটের কথা। বলছেন, জনবল কম থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা যাচ্ছে না। 90% মানুষ হচ্ছে নারী এবং শিশু, তারা এই ম্যাস পিপলটা এর সাথে জড়িত। তো এদের জন্য আইন বাস্তবায়ন করা একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য। আমাদের জনবলের সংকট আছে, আবার আমাদের 3টা উপজেলা মৎস্য কর্মকর্তা শূন্য আছে। চিংড়ি রেণু পাচারে জড়িত 8 জনকে সম্প্রতি বিভিন্ন অভিযানে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দ করা হয়েছে 1,80,00,000 পিস বাগদা ও গলদা রেণু। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।